পাকিস্তানের এই লোকাল ফ্যাক্টরির ভেতরে ঢুকলেই চারদিকে শুধু পুরাতন টায়ারের বিশাল বিশাল স্তূপ দেখতে পাবেন। প্রথমে দেখে অনেকেরই মনে হতে পারে এগুলো হয়তো ফেলে দেওয়া আবর্জনা, কিন্তু বাস্তবে এই পুরাতন টায়ারগুলো পুরো পাকিস্তান থেকে সংগ্রহ করা হয়েছে। অবাক করার বিষয় হলো তারা শুধু পাকিস্তান থেকেই না, বিশ্বের বিভিন্ন দেশ থেকে তারা পুরাতন টায়ার সংগ্রহ করে থাকে। কারণ এই টায়ার দিয়েই তারা এমন কিছু পণ্য তৈরি করে যেগুলো বিশ্বের অন্য কোনো দেশ তৈরি করতে পারে না। ফ্যাক্টরিতে টায়ার আনার পর প্রথমে সেগুলোকে বিশেষ পদ্ধতিতে কাটা হয়। কাজগুলো এখানকার শ্রমিকরা নিজ হাতেই করে থাকেন, কারণ একটি টায়ার শুধু রাবার দিয়ে তৈরি হয় না, এর ভেতরে খুব শক্ত স্টিলের তার বা স্টিল ওয়্যার থাকে। এই স্টিলের তার আগে আলাদা না করে পরবর্তী ধাপের কাজ করা সম্ভব হয় না, তাই বিশেষ ধরনের ধারালো ব্লেড দিয়ে টায়ারগুলোকে কেটে ফেলা হয়। এমনভাবে কাটা হয় যেন খুব সহজেই ভেতরের স্টিলের তার বের করা যায়, কারণ বড় ট্রাকের টায়ারে ভেতরে অনেক শক্ত স্টিলের জাল থাকে, যেটা না খুললে টায়ার ঠিকভাবে কাটা যায় না, আবার মেশিনের ক্ষতিও হতে পারে। এরপর এই বড় বড় রাবারের টুকরাগুলো লম্বালম্বি করে অনেকগুলো বড় টুকরাতে কেটে ফেলা হয়। এর প্রধান কারণ হলো এই টায়ারগুলোকে একটা বিশাল সিলিন্ডারের মধ্যে ঢোকানো হবে। এরপরে শুরু হবে সবথেকে কঠিন এবং সময় সাপেক্ষ কাজ। প্রায় 8 থেকে 10 জন কর্মী একটানা কাজ করে সেই রাবারের টুকরোগুলো এই বিশাল কন্টেইনারের ভেতরে সাজিয়ে রাখেন। পুরো কন্টেইনার ভর্তি করতে প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় লেগে যায়। জানলে অবাক হবেন, এই একটা কন্টেইনারে প্রায় 4 থেকে 500 টায়ার একসাথে রাখা যায়। কন্টেইনার ভর্তি হয়ে গেলে এর মুখ খুব শক্তভাবে বন্ধ করে দেওয়া হয়, এমনভাবে সিল করা হয় যাতে বাইরে থেকে কোনো বাতাস ভেতরে ঢুকতে না পারে। তবে একটি বিশেষ পাইপ খোলা রাখা হয়, যেখান দিয়ে গরম হওয়ার সময় তৈরি হওয়া গ্যাস ও বাষ্প বের হয়ে যায়। এরপর শুরু হয় পুরো প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। এই বিশাল কন্টেইনারকে ধীরে ধীরে ঘোরানো হয় এবং নিচে গ্যাস কিংবা অন্য জ্বালানির সাহায্যে তাপ দেওয়া হয়। তাপের মাত্রা ধীরে ধীরে বাড়ানো হয় যাতে ভেতরের সব রাবার সমানভাবে গরম হয়। সাধারণত এই প্রক্রিয়ায় 350 ডিগ্রি থেকে 550 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ব্যবহার করা হয়। এই প্রক্রিয়া সাধারণত 6 থেকে 8 ঘন্টা চলতে থাকে। আবার কিছু বড় সিলিন্ডারে 20 থেকে 22 ঘন্টা পর্যন্ত সময়ও লাগতে পারে। অবাক হবেন, এই সময় ভেতরে থাকা রাবার আগুনে পুড়ে যায় না, কারণ পুরো কন্টেইনারের ভেতরে অক্সিজেন থাকে না। অক্সিজেন ছাড়া উচ্চ তাপমাত্রায় রাবার ভেঙে বিভিন্ন উপাদানে পরিণত হয়। এই প্রক্রিয়াকে পাইরোলাইসিস বলা হয়। কন্টেইনারের এক পাশ দিয়ে যে গ্যাস বের হয় সেটিকে বিশেষ কুলিং পাইপের মধ্য দিয়ে ঠান্ডা করা হয়। ঠান্ডা হওয়ার পর সেই গ্যাসের একটি বড় অংশ কালো রঙের তেলে পরিণত হয়। এই তেলকে আলাদা ট্যাঙ্কে সংগ্রহ করা হয়। অন্যদিকে পুরো প্রক্রিয়া শেষ হলে কন্টেইনারটি সঙ্গে সঙ্গে খোলা হয় না, কারণ তখন এর ভেতরের তাপমাত্রা অনেক বেশি থাকে, তাই এটিকে আরও প্রায় 5 থেকে 6 ঘন্টা ঠান্ডা হতে দেওয়া হয়। কন্টেইনার পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এর মুখ খুলে দেওয়া হয়। ভেতরে দেখা যায় কয়েক টন কালো পাউডার জমা হয়েছে। কর্মীরা বস্তায় ভরে ভরে এই কালো গুঁড়া বাইরে নিয়ে আসেন। অনেকেই এটিকে কালি বলে থাকেন, আসলে এটি রিকভার্ড কার্বন ব্ল্যাক। জানলে অবাক হবেন, এই পাউডারের দাম অনেক বেশি। বিশ্বের বিভিন্ন শিল্প কারখানায় এই কালো পাউডার রপ্তানি করা হয়। নতুন টায়ার তৈরিতে, রাবারের বিভিন্ন পণ্য তৈরিতে, প্লাস্টিক শিল্পে এবং বিভিন্ন ধরনের কালো রং তৈরিতে এটি ব্যবহার করা হয়। আবার কিছু ক্ষেত্রে প্রিন্টারের রং তৈরি করার জন্য এই কালো রঙের পাউডার ব্যবহার করা হয়। এবার আসা যাক সেই কালো তেলের কথায়। কন্টেইনার থেকে বের হওয়া এই তেল সরাসরি ব্যবহার করা হয় না। প্রথমে এটি রিফাইনারিতে পাঠানো হয়। সেখানে বিভিন্ন ধাপে পরিশোধনের মাধ্যমে এর ভেতরের অপ্রয়োজনীয় উপাদান আলাদা করা হয়। এরপর এই তেল শিল্প কারখানার জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এছাড়া এই প্রক্রিয়ায় যে গ্যাস তৈরি হয় সেই গ্যাসের একটি অংশ অনেক কারখানায় আবার জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। সবচেয়ে অবাক করার বিষয় হলো, যেসব পুরাতন টায়ার একসময় শুধু আবর্জনা হিসেবে ফেলে দেওয়া হতো, সেই টায়ারকে ব্যবহার করে পাকিস্তান প্রতি বছর কয়েক শত মিলিয়ন ডলার আয় করছে। বিশ্বের অন্য কোনো দেশ যা কল্পনা করেনি পাকিস্তান সেই পুরনো টায়ারকে ব্যবহার করে নতুন সব পণ্য তৈরি করছে এবং তা বাইরের দেশের কাছে বিক্রি করছে। এ কারণে পাকিস্তানের মানুষ পুরনো টায়ারকে এখন আর শুধু আবর্জনা বলে না, তারা এগুলোকে এক ধরনের ব্ল্যাক গোল্ডেন বা কালো সোনা হিসেবে চেনে।